হাইড্রোজেনটার আমি দেখছি আসলে অনেক জায়গায় তোমার হাইড্রোজেন ইউজ করা হয়, মানে এখানে আর এইচ ইউজ করা হয় তোমার কনস্ট্যান্ট হিসেবে। সো এটার ব্যাখ্যাটা এরকম হতে পারে যে আসলে আর এইচটা হচ্ছে মেইনলি এইচ বোঝাচ্ছে হাইড্রোজেন লাইক স্পেসিস, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য। সেটা হইতে পারে হিলিয়াম প্লাস, হইতে পারে লিথিয়াম 2+, হইতে পারে বেরিলিয়াম 3+। এগুলো সবই কিন্তু ওয়ান ইলেকট্রন স্পেসিস, হাইড্রোজেন লাইক স্পেসিস। বুঝতে পারছো? সো আর বা আর এইচ আসলে যেটাই ডিনোট করুক, এটা আসলে তেমন কোনো প্রবলেম না। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছো এবার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখান থেকে আমরা লিখতে পারি এই 3 8 বিষয়টা তো বুঝলাম, এটা দেয়া আছে আমাদের ব্যাসার্ধ। এখন একটু আসে, আমরা কিন্তু অনেকগুলো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে এখান থেকে এটা সামহাউ ইরেজ করা যাচ্ছে না। আচ্ছা, একটু যদি আমি এই সাইডটি ইউজ করি, 1/λ ইকুয়ালস টু আমি লিখতে পারবো এখান থেকে 1/λ ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে আর এইচ জেড স্কোয়ার ইন্টু হচ্ছে 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। এই জিনিসটা আমরা লিখতে পারি। এখন একটু খেয়াল করি তো আমরা যে 1/λ আর এইচ তো আছেই, জেড এর ভ্যালু কত পেলাম? 3 পেলাম না আমরা জেড এর ভ্যালু। সো 3 স্কোয়ার মানে 9 বসায় দিলাম। দেন এইখানে কি তোমাকে কি বলছে? ইলেকট্রনটা স্বাভাবিক অবস্থায় আসলে, এক্স পরমাণুটি স্বাভাবিক অবস্থায় আসলে। এখন এক্স পরমাণু স্বাভাবিক অবস্থায় আসা মানে কি? ইলেকট্রনটা তার লোয়েস্ট এনার্জি স্টেট বা লোয়েস্ট এনার্জিতে ফিরে আসা, এটাই হচ্ছে ইলেকট্রনের এক্স পরমাণু স্বাভাবিক অবস্থায় আসা। সো তাহলে এখানে কি হবে? 1 স্কোয়ার, এনএল এর ভ্যালু হবে 1 স্কোয়ার। দেন এখানে এনএইচ কত থেকে আসছে? 3 থেকে আসছে না? বলতো। জি ভাইয়া। তাহলে এখানে 3 থেকে আসছে, তার মানে 3 স্কোয়ার। তাহলে এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি, তোমরা তো পারবা আশা করি। সো এখানে বলতে পারি 9h ইন্টু হচ্ছে তোমার 1 মাইনাস 1/9। সো এখানে উপরে লিখলাম 1/λ ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে 9RH ইন্টু হচ্ছে 8/9। সো এই 9 9 ক্যান্সেল। দেন হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু পেলাম হচ্ছে 1/8RH। সো এটা হচ্ছে ল্যামডা, যেটাকে আমি হচ্ছে দেখো কোশ্চেনে দেখো বলছে যে তোমাকে রিডবার্গ ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করতে। দেখো তো আমি রিডবার্গ ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করে ফেলছি জিনিসটাকে। রিডবার্গ ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করছে 1/8RH, রিডবার্গ ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করছে। আর এক্স পরমাণুর নাম কি? লিথিয়াম 2+। সবাই বুঝছো এবার এই প্রবলেমটা? খুব বেশি কিন্তু কঠিন ছিল না, বাট একটু ট্রিকি ছিল আসলে। সো প্রবলেম মোটামুটি ছিল, কিন্তু প্রবলেমের আকারটা অনেক বড় ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো মাঝে মধ্যে তোমাদের যদি অ্যাডমিশনে কোশ্চেন প্যাচায় দেন, এরকম করবে আর কি, খুব বেশি প্যাচায় দেন। ভাইয়া আচ্ছা, এটা বুঝলাম না। রিডবার্গ ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করো, এটা বুঝলাম না ভাইয়া। প্রশ্ন তো হয়ে দেখো গেছে যে ল্যামডার ভ্যালুটাকে কি করছে আমি 1/8RH, এটাকে রিডবার্গ ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করছি না? এখানে রিডবার্গ ধ্রুবকটা জি আছে না? ভাইয়া। মানে ল্যামডাকে যে প্রকাশ করছে, ল্যামডার ভিতরে রিডবার্গ ধ্রুবক আছে না? জি ভাইয়া। এই ভাই জন্য প্রশ্ন কি শুধু লিথিয়াম চাইছিল নাকি ইয়া সরি, ল্যামডা মানও চাইছিল? ল্যামডাও তো চাইছিল, ভুলে গেছি। কোশ্চেনে আচ্ছা ল্যামডাও ভাইয়া, চাইছিল। সরি ল্যামডা মান না, মানে ভুলে এইভাবে গেছি। আসছিল। হ্যাঁ, ল্যামডা ইকুয়ালস টু তোমার হচ্ছে 1/8RH এভাবে আসছিল আর কি কোশ্চেনে। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তো এখন পরের প্রবলেমটাতে আসি। দেখো এগুলো কিন্তু একদমই ইজি। প্রথম শক্তি স্তরে তোমার হচ্ছে ইলেকট্রনের শক্তি দেয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। কারণ তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরিত করতে কত শক্তির প্রয়োজন হবে? দেখো কেউ যেন বলো তো এটা কিরকম অ্যান্সার হবে। প্রথম শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রনের শক্তি দেয়া আছে হচ্ছে আমি ধরলাম এটা নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের চারদিকে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তোমাকে বলছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে। আচ্ছা, সো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনকে স্থানান্তর করতে কত শক্তি প্রয়োজন এটা বলছে। এখন এটা দ্বিতীয় কক্ষপথ, যেটা এনার্জি হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। আর এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, যেটা এনার্জি হচ্ছে মাইনাস 1.51 ইলেকট্রন ভোল্ট। 1.5। হ্যাঁ, সো এটা আমরা বের করতে পারি না ফর্মুলার সাহায্যে? সো এটা কিন্তু আমরা ইজিলি ফর্মুলার সাহায্যে বের করতে পারি যে -1.51 ইলেকট্রন ভোল্ট। আর এটা যে তোমার হাইড্রোজেন বোঝাচ্ছে সেটার রিজনটা কিন্তু খুবই ক্লিয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? প্রথম কক্ষপথের এনার্জি হয় হচ্ছে এই যে ফর্মুলাটা কি ছিল, জে স্কোয়ার বাই এন স্কোয়ার। সো জেড এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু 1, দ্যাট মিনস এটা হাইড্রোজেনকে বোঝাচ্ছে। এটা খুবই অবভিয়াস। সো কোশ্চেনে কিন্তু এটাও বলতে পারতো যে এটা আসলে কোন পরমাণুকে বোঝাচ্ছে। দেন হাইড্রোজেনকে বোঝাচ্ছে, কারণ এখানে ই এর ভ্যালু বসাও -13.6, সো জেড এর ভ্যালু 1 আসে। সেটা হাইড্রোজেনকে বোঝাচ্ছে, নো ডাউট। তাহলে এখান থেকে খুব সহজে আমরা তৃতীয় শক্তি স্তরে এনার্জি বের করতে পারি।
এখন তৃতীয় শক্তি কত শক্তি দেয়া লাগবে, তাহলে কি করব, এটা তৃতীয় শক্তি স্তরের এনার্জি থেকে যদি আমি প্রথম শক্তি স্তরের এনার্জিকে বিয়োগ দেই তাহলে তো পাবো এটা, ঠিক না? সবাই বুঝছো? এটা খুবই ইজি ছিল, আসে হচ্ছে 12.09 ইলেকট্রন ভোল্ট। সবার কাছে ক্লিয়ার প্রবলেমটা? জি ভাইয়া। এখন আসি, কোন একটি কণার ভরবেগের অনিশ্চয়তা দেয়া আছে, এখন কণাটির অবস্থানের অনিশ্চয়তা বের করতে বলা হয়েছে। সো এটা কিন্তু বুঝতে পারতো সেটা কার ফর্মুলা, হাইজেনবার্গের ফর্মুলা ইউজ করবো আমরা। সো হাইজেনবার্গের ফর্মুলাটা কি ছিল, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার আর ইকুয়াল হচ্ছে h/4 পাই, এটা ছিল হাইজেনবার্গের ফর্মুলা। এখন এই ফর্মুলাতে যদি তোমার হচ্ছে এইভাবে কোনো একটা অবস্থানের অনিশ্চয়তা বের করতে বলে, আমরা কিন্তু গ্রেটার আর ইকুয়াল এই সাইনটাকে ইকুয়াল ধরে প্রবলেমটা সলভ করবো, এটাকে আমরা ইকুয়াল ধরে প্রবলেমটাকে সলভ করবো যদি এরকম আসে আর কি। সো এখানে আমরা কি করতে পারি, ডেল্টা এক্স এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে আমরা, তোমার বলছে ভরবেগের অনিশ্চয়তা দেয়া আছে, মানে ডেল্টা পি দেয়া আছে, ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, এটার মান দেয়া আছে। সো ডেল্টা এক্স চাইছে, একদমই ইজি। সো h/4 পাই ইন্টু হচ্ছে ডেল্টা পি, এখানে ডেল্টা পি এর মান বসাবা 1.515 ইন্টু 10⁻⁸, আর পায়ের ভ্যালু জানো, এইচ এর ভ্যালু জানো, সো অবস্থানের অনিশ্চয়তা চলে আসবে, একদমই ইজি প্রবলেম ছিল। আচ্ছা, এরপর এইটা আসো, আমি বুঝলাম না এটা কেন তোমাদের ভুল হলো। আচ্ছা, এটা কেউ একটু বলতে পারবা আসলে কিভাবে করছো তুমি? আমি দেখলাম এটাও আসলে কারোরই ঠিক হয়নি, বাট রিজনটা বুঝলাম না। ভাইয়া, হ্যাঁ বলো। এটা এইভাবে করতে হবে না, দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ হয়, নাকি ইনফিনিটি থেকে প্রথম ইনফিনিটি কক্ষপথ হবে হয়? ভাইয়া। এটা Infinity এটা ঠিক হবে। হয়েছিল আমার, মানে আমি আর কি অ্যান্সার মিলাইছিলাম, কিন্তু আমি তো সাবমিট করতে পারিনি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার ঠিক আছে। মিলছিল, গ সম্ভবত আসছিল। হ্যাঁ, এটার এনএইচ এর ভ্যালুটা হবে তোমার ইনফিনিটি, কারণ ইলেকট্রন যদি তোমার অনেক বড় এনার্জি গ্যাপ অতিক্রম করে আসে, মানে ডেল্টা ই এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এইচসি বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু হবে মিনিমাম, ল্যামডার ভ্যালু হবে সবচেয়ে কম, তার মানে আসলে এনএইচ হবে ইনফিনিটি। আর এনএল কত হবে, এনএল হবে অবশ্যই 1, কারণ 1 এ আসতেছে। দেন আমাদের ফর্মুলাটা কি, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আরএইচ জেড স্কোয়ার ইনটু 1 বাই এনএল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই এনএইচ স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। সো দেখো এখন 1 বাই এনএইচ স্কোয়ার, এখানে যদি ল্যামডা বসাও মানে ইনফিনিটি বসাও, দেন এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কি পাচ্ছি, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আরএইচ, আরএইচ এর ভ্যালু কত বসাবা, 0 মানে 10 96 78 পার সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে বসালাম। আর জেড এর ভ্যালু কত হবে, লিথিয়াম 3+ এর জন্য, লিথিয়াম 2+ এর জন্য জেড এর ভ্যালু কত বলো তো? লিথিয়াম 3 ভাইয়া। জেড এর ভ্যালুটা হবে 3, দেন 3টা বসাও, 3 মানে 9 আরএইচ হচ্ছে, দেন এটাই হচ্ছে তোমার অ্যানসার। সো এখান থেকে তুমি বলতে পারো ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 9 আরএইচ, এদিকে তো আর কোনো কাজ নেই। সো এটাই হচ্ছে তোমার লিথিয়াম 2+ এর জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান। আচ্ছা, এভাবেই তো করছো তোমরা না? বাকিরা জি বলো ভাইয়া, তো, তাহলে অ্যানসারটা মিললো না কেন তোমাদের? মিলছে তো। আচ্ছা মিলছে, আচ্ছা তাহলে ঠিক আছে। আমি দেখলাম অনেকের ভুল হয়েছে এটা, এই জন্য জিজ্ঞাসা করলাম। যেমন আমি একটু বের করে দেখাই তোমাদের, আবার কেটে দিচ্ছি। আচ্ছা থাক, বাদ দাও। এখানে কি করবা, তোমাদের হচ্ছে অ্যান্সার ছিল ন্যানোমিটারে, রাইট? সো এখানে যে কাজটা করবা, এই যে হচ্ছে তোমার আর এইচ এর ভ্যালুটা কত, 10 96 78, আচ্ছা এটা বাদ দাও। সো 1 বাই আর এইচ এর ভ্যালুটা কত, 1 বাই আর এইচ এর ভ্যালুটা হচ্ছে তোমার 911 অ্যাংস্ট্রম। সো এখান থেকে তোমার যদি ন্যানোমিটার চাইছে, তুমি দেখো তোমাদের যদি ওই রিলেশনটা মনে না থাকে তাহলে এইভাবে বের করতে পারো, 911 অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রমকে আমরা লিখতে পারি কি 10⁻⁻10 মিটার, রাইট? সেটা আমরা লিখতে পারি। দেন আমরা কি লিখতে পারি, মিটারকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, আমরা ন্যানোমিটারে নিব। দেন 1 মিটার হচ্ছে, কারণ এই মিটারকে, এই মিটার মানে কি, এটা 1 মিটার টাইমস 1 মিটার, এই কথা আর ওই কথা একই কথা। সো এই 1 মিটারকে আমরা লিখতে পারি 10⁻10 ন্যানোমিটার হয়ে গেল তাহলে মিটারটা। দেন আমি ন্যানোমিটার ইউনিটে, এটা অ্যান্সার 1 বাই আরএইচ, এবং 1 বাই, তাহলে কি হচ্ছে 1/9 এর সাথে আমাদের এই ভ্যালুটা গুণ হচ্ছে 911 ইন্টু 10⁻10 ইন্টু 10⁹ যদি কারো প্রবলেম হয় আমি ভেঙে ভেঙে দেখালাম কিভাবে ইউনিট ট্রান্সফারটা করতে হবে, সেইভাবে করলে আর কি। যদি কখনো তোমার ডিরেক্ট প্রবলেম হয় অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে নিতে, ফার্স্টে মিটারে আসবা, দেন মিটার থেকে নিয়ে যাবা আর কি। বুঝতে পারছো সবাই এটা? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন পরের প্রবলেমটা আসি। একটি অক্সিজেন অণুর 300 কেলভিন তাপমাত্রায় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। সো দেখো আমি গতদিন কিন্তু তোমাদের এই থিওরিটা শিখাইছি, তাপমাত্রার সাথে কিভাবে
আমাদের গতিশক্তির সম্পর্ক একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইকে ইকুয়ালস টু হচ্ছে f/2 kT। এই রিলেশনটা কিন্তু তোমাদের আমি শিখাইছি লাস্ট ক্লাসে। ইকে ইকুয়ালস টু হচ্ছে f/2 kT। আর অক্সিজেন যেহেতু একটা দ্বিপারমাণবিক, অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, সেখান থেকে হচ্ছে 5/2 kT। সো এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে। আর কে হচ্ছে তোমাদের বোলসম্যান ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 1.38 × 10⁻23। এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এটা কে এর ভ্যালু বসালাম, আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে আমাদের 300 কেলভিন। দেন টি এর ভ্যালু বসালাম, তাহলে খুব ইজিলি তুমি ইকের ভ্যালু পেয়ে যাবে। এখান থেকে কিসে আসবে? জুলে আসবে ইকের ভ্যালু। সিকের ভ্যালু যদি তুমি পেয়ে যাও, তাহলে এখান থেকে দেখো তো অক্সিজেন পরমাণুর ল্যামডা কি হবে? h/√2m ইকে। সেখান থেকে লিখতে পারি h/√2m ইকের ভ্যালুটা কি হবে? এই যে এই ভ্যালুটা 5/2 kT, 5/2 kT। সো এটাকে এখন অ্যাংস্ট্রমে, মেবি অ্যাংস্ট্রম ছিল আর কি অ্যান্সারে। সো অ্যাংস্ট্রমে কনভার্ট করে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবা। আশা করি সবাই পারবা। আর অক্সিজেনের ক্ষেত্রে এম এর ভ্যালুটা কত হবে? কেউ একজন বলো তো। 32 mu। 32 mu, এক্স্যাক্টলি। সো অক্সিজেনের ক্ষেত্রে এম এর ভ্যালুটা হচ্ছে 32 mu। 1 mu কে লিখতে পারি 1.66 × 10⁻27 কেজি। এইভাবে কনভার্সনটা করব। দেন এইভাবে খুব সহজে আমি হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন এখানে আরেকটা কথা, আসলে তোমাদের ডিগ্রি অফ ফ্রিডমে যে আলোচনাটা করছি আমি লাস্ট ক্লাসে, তোমরা যদি কখনো এই জিনিসটাকে আসলে এফ এর জায়গায় যদি তুমি বাই ডিফল্ট 3 ধরতা, মানে তুমি এফ অলওয়েজ 3 বসো, বুঝছো, তাহলেও কিন্তু এটা মানে তোমার হচ্ছে একসেপ্টেড এই মানটা। এমসিকিউর খাতিরে আসলে ওইভাবে বিষয়টা বোঝানো পসিবল না, কারণ ওটা কারেক্ট অ্যান্সার একটাই আসবে। বাট 5 এর জায়গায় যদি 3 বসাও তাহলে এটা একসেপ্টেড। কারণ এই যে তোমার এখানে কি হচ্ছে জানো, এখানে হচ্ছে যদি আমি একটা ইলাস্ট্রেশন দেখাই তোমাদেরকে, এখন দেখানো মেবি পসিবল হবে না, আমি তোমাদের দিয়ে দিব গ্রুপে আর কি। এই যে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, আমি গত ক্লাসে বলছি ডিগ্রি অফ ফ্রিডমের আইডিয়াটা, যে আসলে 3 ডাইমেনশনালি কিভাবে চলাচল করতে পারে। এই যে অক্সিজেন আমাদের যে হচ্ছে অণুটা আছে, সেই অক্সিজেন অণুটা তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর হচ্ছে সে ফ্রিলি মুভ করতে পারবে। তারপরে সে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারবে, জেড অ্যাক্সিস বরাবর ঘুরতে পারবে। এই এখানে একটা রোটেশনাল মোশনও আছে। একটা হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র একটা হচ্ছে তোমার লিনিয়ার মোশন, একটা হচ্ছে রোটেশনাল মোশন আছে। মানে তুমি যদি তাপমাত্রা বাড়ো, দেন রোটেশনাল মোশনটার জন্য আসলে তার মধ্যে খুব বেশি একটা এনার্জি মানে স্টোর থাকে না, এটা খুবই নেগলিজিবল অ্যামাউন্টের এনার্জি, বুঝছো। তাই কখনো যদি কেউ মানে ওই রোটেশনাল মোশনটাকে স্কিপ করে যাও, অলওয়েজ যদি তুমি 3/2 কেটি ইউজ করো, তাহলে অ্যান্সার অ্যাকসেপ্টেড, তাহলেও কেউ কাটবে না। কারণ আসলে রোটেশনাল মোশনের ভিতরে এত মানে ন্যূনতম এনার্জি থাকে, যেটা আসলে তুমি চাইলে অ্যাভয়েড করে যেতে পারো। এই জন্য কোথাও কোথাও হয়তো যদি তোমার নেটে সার্চ করো, দেখবা যে 3/2 কেটি দিয়েও কাজটা করছে। সো এটাও অ্যাকসেপ্টেড, এখানেও কেউ কাটবে না। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম। কারণ আসলে আমাদের যে ট্রান্সলেশনাল এনার্জি আছে বা রৈখিক সরলরেখা বরাবর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে এনার্জিটা এই টেম্পারেচারের কারণে, সেটা আসলে ম্যাক্সিমাম গতিশক্তিটা এখানে তোমার হচ্ছে ক্রিয়েট করে রাখছে। রোটেশন বা হচ্ছে ঘূর্ণনের কারণে তার মধ্যে যে এনার্জি থাকে, সেটা আসলে খুবই নেগলিজিবল এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটাও তোমরা ইউজ করতে পারো, মানে 5 এর জায়গায় 3 ইউজ করতে পারো। আচ্ছা, এটা আমরা বুঝলাম। দেন আসি আমরা এই প্রবলেমটাতে। এই প্রবলেমটা কিভাবে করব কেউ বলো তো। হাইজেনবার্গ দিয়ে। হাইজেনবার্গ দিয়ে, এবং দেখো তোমাকে বলছে কণাটির ন্যূনতম ভর। সো আমার ডেল্টা পি যেটা আছে না, ওইটাকে আমি 2 ভাগ করব। সো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়াল হচ্ছে h/4 পাই, রাইট। সো এখানে দেখি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি কে লিখতে পারি এম ডেল্টা ভি। এটাই তো ডেল্টা পি। তোমরা রকেটের ম্যাথ করছো ফিজিক্সে এখনো, তখন দেখবা যে ডেল্টা এমও পরিবর্তনশীল, মানে এমও যে চেঞ্জ হতে পারে সেটা তোমরা দেখবা রকেটের ম্যাথ করার সময়। আচ্ছা, সো এইখানে যেহেতু আমি ধরে নিতেছি এখানে এম হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সো হচ্ছে এখানে এম ডেল্টা ভি হয়ে যাচ্ছে। সো তোমার বলছে বেগের অনিশ্চয়তা, মানে বেগ নির্ণয় ত্রুটি বলছে, সেখান থেকে বলতে পারি h/4 পাই। সেখানে দেখো ভ্যালু কি কি দেয়া আছে, ডেল্টা ভি দেয়া আছে 10⁻12 মিটার। আর ডেল্টা এক্স তোমাদের আচ্ছা না, এটা হচ্ছে ডেল্টা ভি না, ডেল্টা এক্স, ডেল্টা ভি দেয়া আছে 4.75 × 10⁻20। এটা হচ্ছে ডেল্টা ভি। আর ডেল্টা এক্স এর ভ্যালু দেয়া আছে 10⁻12 মিটার। এটা হচ্ছে ডেল্টা এক্স এর ভ্যালু। তাহলে দেখো তো তুমি ডেল্টা এক্স জানো, ডেল্টা ভি জানো, তাহলে এখান থেকে এম গ্রেটার অর ইকুয়াল হচ্ছে h/4 ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি। সো এই মানগুলো যদি তুমি বসাও, তাহলে হচ্ছে এম গ্রেটার অর ইকুয়াল একটা মান পাবা। সো এম এর মান কখন ন্যূনতম হবে? যদি তুমি সবচেয়ে কম ভ্যালুটা ইউজ করো, এম এর মান এত কিংবা এতর চেয়ে বড় হতে হবে। সো সেটা কি এত, মানে সবচেয়ে কম। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, যে ভ্যালুটা পাবা সেটাই তো সর্বনিম্ন হবে, বুঝতে পারছো। তাহলে কণাটির ন্যূনতম ভর হচ্ছে ওইটা, মানে এই ভ্যালুটা আর কি।
ক্যালকুলেটর সলভ করে যেটা আসবে। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। এখন আসি, এই প্রবলেমটা দেখো। 0.99 ভরের একটি কণার অবস্থানের অনিশ্চয়তা দেয়া আছে, মানে ডেল্টা এক্স দেয়া আছে। সো ডেল্টা এক্স কত দেয়া আছে? 100 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার জানা হচ্ছে 10⁻⁹ মিটার। এখন তোমাকে বলছে যে এম এর মানটা বলছে। এম এর মান কত দেয়া আছে? 0.99 গ্রাম। এই গ্রামে রেখে কাজ করিও না, গ্রামকে কেজিতে নিয়ে নাও। সো গ্রামকে কেজিতে নিলে এত কেজি হয়ে যাবে। সবকিছু এক ইউনিটে নিয়ে কাজ করা ট্রাই করবা। অলওয়েজ এসআই নেওয়াটা সবসময় সেফ, বুঝতে পারছো? এসআই নিয়ে কাজ করা ট্রাই করবা। দেন এখান থেকে কি বলতে পারি তাহলে? ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। এসআইতে আমরা আসলে অভ্যস্ত, মানে ওইদিকে গেলে একটু গরমিল হয়ে যায়। হ্যাঁ, এসআই তে নিয়ে সবসময় করবা। জুল, সেকেন্ড, কেজি, মিটার এগুলো তো সবই এসআই নিয়ে। তো দেখা যায় যে আর কোনো মানে ভুল হবে না এখানে। তুমি যদি ন্যানোমিটার রেখে যদি এখন তুমি অ্যান্সার বের করো, যদি কোনো রকম এখানে যদি চেঞ্জ না করো তাহলে অ্যান্সার ভুল আসবেই। সো সবকিছু ট্রাই করবে এসআই তে নেওয়ার, কষ্ট করে হলো এসআই তে নিবা। কোনোদিন ম্যাথের আনসার ভুল আসবে না, কখনোই ভুল আসবে না এসআই তে নিলে। সব এসআই তে নিবা। কারণ তোমরা যেহেতু এখন মানে কেবল কেবল কেমিস্ট্রি অঙ্কগুলো করতেছো, তোমাদের ওইটা বুঝতে একটু টাইম লাগবে যে আসলে ইউনিট গুলোর মধ্যে। বাট যে জন্য শুরুতে অলওয়েজ তুমি এসআই তে নিবা, তাহলে কখনো ভুল হবে না। সো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি। সো তোমাদের ইউনিট নিয়ে প্রবলেম হয়েছে রাইট পরীক্ষার সময়? তেমন তো হয়নি ভাইয়া। আচ্ছা, তাহলে তো ভাইয়া তেমন হয়নি, সব এসআই নিয়েই করছি। হ্যাঁ এক্স্যাক্টলি এসআই নিয়ে করবা, তাহলে প্রবলেম হবে না। তাহলে ডেল্টা পি কে আমরা লিখতে পারি কি? এম ডেল ভি। কারণ তোমার চাইছে হচ্ছে বেগের অনিশ্চয়তা, গ্রেটার ইকুয়াল হচ্ছে h/4 পাই। সো এখন থেকে দেখো তো কি করতে পারো। এখান থেকে ডেল ভি বের করতে পারি h ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে এম ডেল্টা এক্স। যেহেতু তোমাকে বলছি তোমাদেরকে এই যে তোমাদের যদি হচ্ছে ডিরেক্ট মান বের করতে বলে, এই গ্রেটার ইকুয়াল জিনিসটাকে তুমি হচ্ছে ইকুয়াল ধরে কাজটা করতে পারবা। সো ডেল্টা ভি আমি ইজিলি পেয়ে গেলাম এখান থেকে h ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এম ইন্টু ডেল্টা এক্স। সো এখানে ভ্যালু গুলো সবই হচ্ছে এসআই ইউনিটে বসাও, এবার ডেল্টা ভি আসবে মিটার পার সেকেন্ডে। সো এখন যদি তোমার অপশনে সেন্টিমিটার পার সেকেন্ড থাকে দেন সেটাকে সেই হিসেবে চেঞ্জ করে নিলাম, বাট অলওয়েজ এসআই ইউনিটে কাজ করার ট্রাই করবা। এখন আসে এই ম্যাথ, এটা তো খুবই সহজ একটা ম্যাথ। তো এখানে হচ্ছে তোমাদের কপার 2+ আয়নের শিক্ষা পরীক্ষায় নির্গত নীল আলো দেয়া আছে 440 ন্যানোমিটার। মাঝে মধ্যে খুবই সোজা ম্যাথ দিচ্ছে। তো এত কঠিন ছিল না, 2-3টা ম্যাথ ছাড়া আসলে এত কঠিন ছিল না। তোমাদের কি টাইম নিয়ে কোনো প্রবলেম হয়েছে, যে সময় কম হয়ে গেছিল? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, আমি মোটামুটি একটা ম্যাথ করার জন্য তোমাদের 4 মিনিটের মতো সময় দিচ্ছি এই পরীক্ষায়। 4 মিনিটের মতো সময় দিচ্ছি। বুয়েটে সাধারণত 3 মিনিট পাবা। আর কিছু ম্যাথ ছিল আসলে খুবই ছোট, দেন ওগুলো নিয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ ওগুলো 1 মিনিটও লাগেনি করতে। যেমন এই ম্যাথগুলো জাস্ট ইউজ ক্যালকুলেটর। এবং ক্যালকুলেটরে তোমরা যদি একটা ফাংশন কখনো খেয়াল করো, ক্যালকুলেটরে কিন্তু তোমরা ইকুয়েশন লিখতে পারবা। ক্যালকুলেটর হচ্ছে ইকুয়েশন লিখে তুমি যদি সলভ ফর এক্স দাও, মানে শিফট দিয়ে যদি সলভে ক্লিক করো, দেন কিন্তু এক্স এর ভ্যালু চলে আসবে। ধরো এরকম একটা ইকুয়েশন, তোমরা যদি এই কাজটা করো দেখবে যে তোমাদের কাজটা অনেক সোজা হয়ে যায়। ধরো হচ্ছে সামথিং একটা ভ্যালু, ধরো 1.22 ইন্টু 10⁻⁹, দেন হচ্ছে এখানে আসলে হচ্ছে 6.24 ইন্টু 10⁻34, দেন হচ্ছে এখানে ধরো হচ্ছে তোমার ইন্টু 3 ইন্টু 10⁻10, দেন এখানে হচ্ছে এক্স, বা আরো যদি জটিল কিছু হয় এক্স প্লাস সামথিং, দেন তুমি যদি এই ইকুয়েশনটাকে পুরোপুরি ক্যালকুলেটরে তুলো, দেখবে যে তুলতে পারবা ইকুয়াল সাইন দিয়ে পুরোটাকে ক্যালকুলেটরে নিতে পারবা। দেন শিফট প্লাস সলভে যদি ক্লিক করো তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে, সলভ করে দিবে এক্স এর ভ্যালু। কখনো তোমরা যদি টাইম পাও এই ফিচারটা এক্সপ্লোর করে দেখিও, যে মোটামুটি ভাইয়া হ্যাঁ বলো। পরীক্ষার এইচএসসি পরীক্ষায় বা কলেজে ইন্টারনাল পরীক্ষায় বা এডমিশনের সময় একাধিক ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ একাধিক ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট হ্যাঁ যেমন আমি নিজে হচ্ছে, বাট একাধিক ক্যালকুলেটর প্রয়োজন হয় না। ইন কেস যদি তোমার ক্যালকুলেটর নষ্ট হয়ে যায় দেন দরকার হয়, বাট একাধিক ক্যালকুলেটর একসাথে লাগে না। আমি হচ্ছে আমার সাথে অলওয়েজ একটা বা একটা স্পেয়ার ক্যালকুলেটর রাখছি, যদি কোনো কারণে আমার মেইন ক্যালকুলেটরটা নষ্ট হয়ে যায় তাহলে ওইটা দিয়ে যাতে আমি কাজ করতে পারি। কারণ কেউ তো আশা করে না পরীক্ষা হলে আমি আমি ওই বেশিরভাগ সময় ওই ক্যালকুলেটরে বেশিরভাগ অঙ্ক করি। যেমন এর আগে যে ওই যে আপনি হাইজেনবার্গের ইয়াটা দেখাইলেন 1/8 হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, এইচ আসলো, ওইটা আমি পুরোটাই কিন্তু ক্যালকুলেটরেই করছিলাম। মানে মানে পরে ইকুয়েশন লিখে যেটা আমি হ্যাঁ বলতেছি সলভ ফর এক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা আচ্ছা, আমাদের স্যার শিখাইছিল এটাই এগুলো। তোমাদের বলতেছে হ্যাঁ। যে এইভাবে করলে কিন্তু তোমরা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার বের করতে পারবে। অবজেক্টিভের জন্য খুবই এটা জোস একটা মেথড।
বাট অবশ্যই এটা করিও ওই না। জন্যই তুমি যখন বললা যে উত্তর লিখতে, আমি বললাম আমি তো ক্যালকুলেটরে করছিলাম, উত্তর তো মনে ও রাখিনি আচ্ছা আচ্ছা, এইভাবে। বুঝতে পারছি। হ্যাঁ আসলে আচ্ছা সমস্যা নেই, নেক্সট থেকে আমরা হচ্ছে মেইনলি সিকিউ নিব তোমাদের। শুরু পরীক্ষাটা অবজেক্টিভ রাখলাম, বাট এরপর থেকে তোমাদের হচ্ছে স্ক্যান করে পাঠাতে হবে। বাট তোমাদের আসলে আচ্ছা এক্সাম ভাইয়া, রেসপন্স দেখে আমি একটু হতাশ হয়ে গেছি, কারণ এই কোশ্চেন গুলো বানাতে আসলে অনেক সময় লাগে। একটু বাংলা টাইপের বিষয় আছে। তোমরা মনে হয় মাত্র হচ্ছে 12 জন থেকে 13 জন এক্সাম অ্যাটেন্ড করছো, বাট ক্লাস এখানে আছে অনেকজন রেগুলার ক্লাস করে, বাট তারা এক্সাম অ্যাটেন্ড করে এটা না। তো বেশি হয়েছে, 13 জন আমার দেখা, এইটাই 13 জন, মানে হাইয়েস্ট মনে হয় তাহলে 13 জন। মানে স্টুডেন্ট বিতে থেকে এই আহ, পর্যন্ত যতগুলো এক্সাম হইলো আমি কোথাও 13 জন দেখিনি। তোমরা এক্সামটা দাও ভাইয়ারা, বুঝছো? মানে এক্সাম না দিলে আসলে তোমরা বুঝতে পারবে না অবস্থা, কারণ এক্সাম করতে কিন্তু ভালো এফোর্ট দেয়া লাগে। এই এক্সাম রেডি করতে, কোশ্চেন টোশ্চেন রেডি করতে আমি তো বাংলা টাইপিং এ অত ফাস্ট না, অভ্র দিয়ে আর কি মোটামুটি যতটুকু কাজ করা যায় দেখা যায় যে হচ্ছে তাও 3-4 ঘন্টা মোটামুটি চলে যায়। আর তোমরা যদি এক্সাম গুলো দাও তাহলে তোমাদের আসলে অবস্থাটা বুঝতে পারবা প্রপারলি। সো এক্সামটা অ্যাটেন্ড করার ট্রাই করো। কেউ যদি মিস করেছিলা বা কেউ যদি মিস করো এক্সামটা, আমাকে একটু বলে আমি তোমাদের আবার কোশ্চেন অ্যাক্সেস দিয়ে দিব। বাট এক্সাম তোমরা মাস্ট অ্যাটেন্ড করার ট্রাই করবে, তাহলে শিক্ষাটা আচ্ছা ভাইয়া, প্রপারলি হবে, বুঝতে পারলে? হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আচ্ছা, আমাদের এসএসসি যেমন ইয়া ছিল যে মানে 100 ms এর উপরে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এরকম কি এসএসসি তে কোনো নিয়ম আছে ভাইয়া? এসএসসি তে কি বলছে? 100 ms এর উপর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না? এসএসসি তে এটা, এখন এইচএসসি তে কিছু আছে ভাই এরকম? না না না, এরকম মানে এইচএসসি তে হচ্ছে তুমি একদম লেটেস্ট। সানদে, হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ নিজন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সানদে, ভাইয়া ওইটা শুধু 2017 এইচএসসি তে 100 ms ব্যবহার করতে দিছিল, কিন্তু তাছাড়া পরবর্তী বা আগের যত নির্দেশনা আসছে তত যে কোনো দেওয়া ছিল, আমাদেরকে স্যার নির্দেশনাটা বের করে দেখাইছে এনইএমএস ব্যবহার করা যেত। আচ্ছা এখন এখানে ইয়ে ও সবগুলো ব্যবহার করা যাবে? সন্দীপকে ডাকতেছিল, আমি ভাবছি সানজিৎ, আমি বলছি নিজন ভাইয়ের মতো লাগলো গলাটা, তো চমকায় গেলাম। জি ভাই, আমিও ও কথা মনে করছিলাম। আমি সরি ভাই, পুরা নিজন ভাইয়ের মতো লাগছে, আমি তো ভাবলাম নিজন ভাই আমাকে ডাকতেছে কেন হঠাৎ করে। আচ্ছা আমি সামনে বলছিলাম। হ্যাঁ আচ্ছা, বর্ণ হ্যাঁ বলো। মানে ওই বললাম যে শুধু একবার এসএসসি তে এই নির্দেশনাটা আসছিল যে 100 ms এর বেশি ব্যবহার করা যাবে না, তাহলে টিওনো বা ম্যাজিস্ট্রেট এসে নিয়ে যাবে। তো না না না, তারপর ওইবার অনেক সমস্যা হয়েছিল, তারপর থেকে আর দেয় না, তারপর সবাইকে মানে নির্দেশনার ভিতরে বলে দিচ্ছে যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এইচএসসি তে হচ্ছে তোমরা ক্যাসিও এফএক্স 991 EX, এটা লেটেস্ট এটা ইউজ করতে পারবা। 991 EX, তো এটা মেবি সবার কাছে আছে। হ্যাঁ ভাইয়া আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে ম্যাটটাতে যাই আমরা। আহ হ্যাঁ আচ্ছা, যেখানে ছিলাম এই ম্যাটটা তাহলে আমরা ইজিলি পারবো সলভ করতে। এখন এটা তো আবার ইরেজ করা যাবে না, এটা তো গ্যাঞ্জাম হয়ে গেল একটা। আচ্ছা যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি। হয়ে গেল। হ্যাঁ, সেটা খুবই ইজি একটা ম্যাথ ছিল, তোমরা তো এটা পারবাই। যে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, তোমার ফোটনের শক্তি বের করতে বলছে। সো আমরা কি ইউজ করব? ইকুয়ালস টু hc বাই ল্যামডা, রাইট? এটা ইউজ করব। সো এখানে ল্যামডা কত বসাবো? 440 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। সো এটা বসালেই তোমার হচ্ছে চলে আসবে। সি এর ভ্যালু বসাবো হচ্ছে 3 × 10⁸, আর এইচ এর ভ্যালু বসাবো হচ্ছে ওই যে জুল সেকেন্ডে বসাবো, তাহলে ই এর ভ্যালুটা চলে আসবে। সেটা পারবা। এখন এইটা দেখি আমরা এই প্রবলেমটা। হাইড্রোজেন পরমাণুর লাইমেন্স সারির সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, যেটা হচ্ছে এক্স। তবে হিলিয়াম প্লাস আয়নের বামার সারির সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। So, এইটা কেমনে সলভ করবো কে একজন বলো তো? এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, এটা গুহ স্যারের বই থেকে নেওয়া। এটা বলো তো এই প্রবলেমটা কিভাবে সলভ করছো তোমরা? কই গেলে সবাই? ভাইয়া আমি তো আন্দাজে দিছি এটা। আচ্ছা, আর কেউ যে সলভ করছো কনফিডেন্ট যে হইছে? আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখি তাহলে এটা কিভাবে সলভ করব। তোমাদের বলছে যে লাইমেন সিরিজের সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হওয়া মানে কি? আসলে ইনফিনিটি থেকে 1 নাম্বার কক্ষপথে আসছে, রাইট? এটাই তো। তাহলে লাইমেন সিরিজে এনএল এর ভ্যালু হচ্ছে 1, দেন হচ্ছে বামার তোমার হচ্ছে এনএইচ হবে ইনফিনিটি। তাহলে দেখো লাইমেন সিরিজের সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য এক্স বলছে। এখন আসো 1/λ বলতে পারি আর এইচ
জেড স্কোয়ার ইন্টু হচ্ছে 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার, ঠিক না? এখন আমরা বলতে পারি 1/ল্যামডা হচ্ছে RH ইন্টু জেড স্কোয়ার, এখানে হবে 1/1 স্কোয়ার মাইনাস হবে মানে 0 হবে এখানে। সো এখান থেকে বলতে পারি আমরা 1/ল্যামডা হচ্ছে 1/, ল্যামডা ইকুয়ালস টু হবে, জেড তো 1 হয়ে যাবে, জেড স্কোয়ার। সো বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1/RH। তো ল্যামডা যদি হয় 1/RH, এই বলছে দেখো কম তরঙ্গ দৈর্ঘ্য যদি এক্স হয়, তার মানে 1/RH এর ভ্যালু এক্স দেয়া আছে, বুঝতে পারছো? এটাই ল্যামডা না, 1/RH এখানে, এটাই কিন্তু ল্যামডাই যাবে, বুঝতে পারতেছো সবাই? তাহলে এই ভ্যালুটা কত দেয়া আছে, এক্স দেয়া আছে, তার মানে 1/RH এর ভ্যালুটা এক্স দেয়া আছে। সবার ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 1/RH হলো তোমার এক্স। এখন দেখো বামার সিরিজের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো এখন এটা লাইম্যান গেল, বামা সিরিজের সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কখন পাবা? যদি আসলে মানে তোমার NH এর ভ্যালু কত হবে তখন বলো তো? 2 NH, 2 না, হ্যাঁ NH হবে 2 আর NL হবে 2, মানে 3 থেকে যদি 2 তে আসে তাহলে বামা সিরিজের সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তাহলে এখান থেকে কত হবে দেখো তো, বামা সিরিজের জন্য 1/ল্যামডা ইকুয়ালস টু কি, RH ইন্টু হবে 1/2 স্কোয়ার মানে 4 আর 1/3 স্কোয়ার মানে 9। তাহলে এখন কত বলতে পারি, 1/ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে RH, দেন এখানে পাচ্ছি হচ্ছে আমরা 5/36। সো আমরা যদি উল্টায় দিই এটাকে, দেন আস্তে আস্তে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু হবে 36/5 RH। তাহলে এখন এই 1/RH কে আমরা বলতে পারি কি, এক্স বলতে পারি না? তাহলে 36x/5, বুঝতে পারছো সবাই? এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সো এটাই বলছে আর কি, একটা সাপেক্ষে আরেকটা, এরকম কোশ্চেন দেখবা তোমরা, বেশ কিছু দেখবা। ওকে, সবাই এটা বুঝলাম তাহলে আমরা। এখন এই পরেরটাতে আসি, লিথিয়াম 2+, এটা আসলে কোনো ম্যাথ না। লিথিয়াম 2+ আয়নের সাথে কোনটির বর্ণালী সাদৃশ্য পরিলক্ষিত হয়? এটা লিথিয়াম 2+ এর সাথে তোমার বেরিলিয়াম 3+, দেন হচ্ছে হিলিয়াম প্লাস, আচ্ছা কারো মেবি মাইক্রোফোন অন হয়ে গেছে, দেন হাইড্রোজেন, এদের বর্ণালীর সাথে সাদৃশ্যপূর্ণ, এটাই খুব ইজি ছিল। এখন দেখি আমরা, বেরিলিয়াম 3+ পরমাণুর তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করবে? আচ্ছা এটা কি হয়েছে বলতো, এটা কিভাবে সলভ করতে পারি আমরা? কারো ভাইয়া কোনো এটা idea? হচ্ছে ওই হ্যাঁ বোর্ডের বোর্ডের যে বোর্ড ব্যাসার্ধ আর বোর্ডের যে ইলেকট্রনের বেগ নির্দেশক, এই দুটো সূত্র ইউজ করে সম্ভবত করা যাবে। আচ্ছা, হ্যাঁ এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে আমরা কি জানি আসলে 2πr দূরত্ব অতিক্রম করলে ইলেকট্রনটা একবার ঘুরে, রাইট? 2πr দূরত্ব অতিক্রম করলে ইলেকট্রনটা ঘুরে হচ্ছে আমাদের একবার, অতিক্রম করলে ইলেকট্রনটা একবার ঘুরলো, রাইট? এটা তো আমরা বুঝতে পারতেছি। এখন একটু দেখি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করবে, এই ইনফরমেশনটা জানতে চাওয়া হয়েছে, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। আচ্ছা 2πr দূরত্ব অতিক্রম করে একবার আবর্তন করে, তার মানে কিন্তু এটা তোমার হচ্ছে বেগই চাইছে আলটিমেটলি, এটা কিন্তু এক ধরনের বেগ, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। আচ্ছা, সো 2πr দূরত্ব অতিক্রম করে 2πr দূরত্ব অতিক্রম করে আসলে ইলেকট্রনটা ঘুরে একবার, তাহলে বলতে পারি 2πr মিটার, এটা বলা যায় 2πr মিটার দূরত্ব অতিক্রম করলে ইলেকট্রন ঘুরে একবার, তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করলে ইলেকট্রন ঘুরবে কি 1/2πr বার, রাইট? এখন আমরা যদি বলি 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম মানে এখন যদি আমরা ইলেকট্রনের বেগটা বের করি, ইলেকট্রনের বেগটা যদি বের করি তাহলে কত হয় দেখো, কেন লাগবে বেগ বের করা? v equals to কি 2.188 into 10⁶ z/n, এটা হচ্ছে আমাদের বেগের ফর্মুলা, রাইট? সেটা যদি আমাদের বেগের ফর্মুলা হয়, সো বেরিলিয়াম পরমাণুর ক্ষেত্রে z এর ভ্যালু কত বলো তো কে একজন? 4 4, আর n এর ভ্যালু 3 হবে কারণ তৃতীয় কক্ষে বলছে। সেখান থেকে বলতে পারি 2.188 into 10⁶ 4/3। এখন এটা ক্যালকুলেটরে বের করে ফেলো, এটা কি মিটার পার সেকেন্ড না? তাহলে 1 সেকেন্ডে এত মিটার যায় না, তোমার চাইছে কি 1 সেকেন্ডে কতবার আবর্তন করবে, তার মানে আমি এই ইনফরমেশনটা এখানে ইউজ করতে পারি। 1 সেকেন্ডে আবার হচ্ছে যদি এত মিটার দূরত্ব অতিক্রম করে 2.188 into 10⁶ মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এত মিটার যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করলে সেটা কতবার ঘুরবে? 1 মিটার যদি হয় 1/2πr বার যদি হয়, তাহলে এত মিটারে কত হবে? এত মিটারে হবে 2.188 into 10⁶, মানে এখানে তো অবশ্যই 4/3 আছে, সো 2.188 into 10⁶ 4/3 ডিভাইডেড বাই হচ্ছে 2πr বার।
এই যে এতবার, এটা কি 1 সেকেন্ডে না? এতবার বলতো, এটা প্রতি সেকেন্ডে বলছে, জি ভাইয়া। তোমরা একটু বুঝো, প্রতি সেকেন্ডে বলছে। তোমার প্রতি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তোমাকে বলছে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, তাহলে তুমি জানো প্রতি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এত মিটার দূরত্ব যদি প্রতি সেকেন্ডে অতিক্রম করে 2.188 × 10⁻⁶ × 4/3 মিটার দূরত্ব, তাহলে এত দূরত্বের জন্য ইলেকট্রনটা কতবার ঘুরবে সেটাই তো প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা হবে। তাহলে বুঝলাম। দেন এখানে কি হবে, আর এর ভ্যালুটা তোমরা জানো না, সো এই আরটা তোমাকে বের করতে হবে। আরটা কত হবে, 0.529 ইন্টু n²/z অ্যাংস্ট্রোমে আসবে। সেই অ্যাংস্ট্রোমটাকে কি করতে হবে, মিটারে নিতে হবে, 10⁻⁻10 মিটার হয়ে গেল। এখন এই n এর ভ্যালুটা বলো তো, n এর ভ্যালুটা হচ্ছে তোমার 3, z এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে পারবা না সবাই এখন বের করতে? তারপরে প্রতি সেকেন্ডে এতবার আবর্তন করবে, ক্লিয়ার এটা সবার কাছে? জি ভাইয়া ক্লিয়ার। সবাই বুঝছো তো? তাহলে আমি নেক্সট ম্যাথে গেলাম। আচ্ছা সবাই বুঝছি আমরা। এখন দেখি আমরা এই প্রবলেমটা দেখি। একটি আলফা কণা যার শক্তি দেয়া আছে 2.5 মেগা বা তোমার হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, বলা হয়েছে যে একটি গোল্ড নিউক্লিয়াসের সর্বোচ্চ কতটুকু কাছে গিয়ে সেটা আসলে 180 ডিগ্রি কোণে ব্যাক করে আসবে, এই প্রবলেমটা। এটা থিওরি সবার আশা করি মনে আছে। থিওরিটা কি ছিল, আমাদের টোটাল গতিশক্তি আর এখানে টোটাল বিভব শক্তি এই দুটো সমান হবে। তাহলে একটু দেখি তো আমরা। তাহলে এখানে বলতে পারি আমরা ½ mv² টোটাল শক্তি গতিশক্তি ইকুয়ালস টু হবে কে ইন্টু Q1/Q2 ডিভাইডেড বাই আর টোটাল স্থিতিশক্তি। এটা মানে সমান হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে। এটা যদি তোমার গোল্ড নিউক্লিয়াস হয়, গোল্ড নিউক্লিয়াসের টোটাল চার্জ হবে, গোল্ড নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা হচ্ছে জেডটা, তার মানে টোটাল চার্জ হচ্ছে জেড ইন্টু ই। তাহলে গোল্ড নিউক্লিয়াসের টোটাল চার্জ পেলাম। এখন একটা ইলেকট্রন যখন তার ক্ষেত্রের বাইরে ছিল তখন অসীমে, যখন সে যাত্রা শুরু করলো তখন পুরোটাই তার গতিশক্তি, যেটা আসলে মেগা ইলেকট্রন ভোল্ট এককে দেয়া আছে। যখন নিউক্লিয়াসের কাছে আসলো সর্বোচ্চ একটা কাছে গিয়ে সেটা আসলে 180 ডিগ্রি কোণে ব্যাক করে ফেরত আসবে। সর্বোচ্চ কতটুকু কাছে যাবে, তার মানে এখানে আসলে ইলেকট্রনটা 1 সেকেন্ডের জন্য হলো স্থির হয়ে যাবে। যেরকম একটা মানে তোমার হচ্ছে একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারো, একটা পর্যায়ে গিয়ে যখন তার বেগটা 0 হয়ে যায়, 0 হয়ে আবার নিচের দিকে পড়া শুরু করে, ঠিক সেম ভাবে একটা পর্যায়ের জন্য পুরোটাই তার স্থিতিশক্তি হয়ে যাবে, কোনো গতিশক্তি থাকবে না। সেই পর্যায়ে আমরা স্থিতিশক্তি ফর্মুলা ইউজ করতে পারি কে Q1Q2/R। সেখানে আমরা জানি যে এই ½ mv² দেয়া আছে 2.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এটাকে আগে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করলাম 10⁻6 দিয়ে, দেন এটাকে আমি কি করলাম, ইলেকট্রন ভোল্টকে আমি জুলে প্রকাশ করলাম 10⁻⁻19 জুল হয়ে গেল। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল হয়ে গেল। দেন আমরা কি করব, এই কে এর ভ্যালুটা জানি 9 × 10⁹। Q1 ধরলাম হচ্ছে গোল্ড নিউক্লিয়াসের মোট চার্জ, Z ইন্টু ই, সেখানে 79 হচ্ছে প্রোটনের সংখ্যা, 79 ইন্টু ই। আর হিলিয়ামের ক্ষেত্রে চার্জ কত বলতো কেউ একজন, হিলিয়ামের চার্জ মানে তোমার আলফা কণার চার্জ +2 2e 2e 2e, এটা হচ্ছে, হ্যাঁ ওটা তো চার্জ হলো +2, বাট হচ্ছে এখানে কতটুকু আধান আছে 2e, 2 ইন্টু ই, এটা হচ্ছে হিলিয়ামের জন্য। আর ই এর ভ্যালু তো জানো, ই এর ভ্যালুটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ই এর চার্জটা জানো, ইলেকট্রনের চার্জটা। সো এটা যদি হয় তোমার, তাহলে একটু দেখো তো এখান থেকে ডিভাইডেড বাই আর, এই আরটা কি ছিল, সর্বোচ্চ কতটুকু ডিস্টেন্স দুইটার মধ্যে, আসলে এটাই ছিল আর না? তাহলে খুবই ইজি না, এখন বুঝলা সবাই? এটাকে এখন আরটাকে এই পাশে নিয়ে আসলাম, দেন এই ভ্যালুটাকে এখানে রাখলাম। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছি আমরা সবাই? সর্বোচ্চ কতটুকু কাছে যাবে, সবাই রেসপন্স করো কুইকলি। মাসুম জি ভাইয়া ভাইয়া বুঝছো? বুঝছি। জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। আচ্ছা শুভজিৎ ভাইয়া বুঝছো? আচ্ছা আমরা তাহলে বুঝছি সবাই। জি ভাইয়া। ওকে, আমরা এখন একটু আসি নেক্সট ম্যাথটাতে। মাঝে মধ্যে একটু স্লাইড ঠিক মতো রেসপন্স করে না। আচ্ছা সেই ম্যাথটাও ক্লিয়ার হলো। আমরা এখন আর 4টা ম্যাথ আছে, আমরা কুইকলি শেষ করবো 4টা। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া একটা প্রবলেম এরকম ছিল যে কোন কক্ষপথ থেকে আসলে ল্যামডার মান 486 ন্যানোমিটার হবে, ওটা কি দেখায় ফেলছেন? কোন কক্ষপথ থেকে আসলে না ওটা এখন আসি নাই, এটা সামনে আছে। ওইটা আমার খুব অসুবিধা হয়েছিল। আচ্ছা সমস্যা নেই, ওটা আমরা দেখাবো। আচ্ছা বর্ণ ভাইয়া তুমি তোমাদের ওখানে
আচ্ছা আচ্ছা, তুমি কি জিপি ইউজ হ্যাঁ, করতেছো বর্ণ? আমি রবিতে সমস্যা আচ্ছা, রবিতে সমস্যা। হয়েছে হয়েছে জন্য ইয়াতে আসছি, গ্রামীণ দিয়ে ঢুকলাম, তবুও মানে সমস্যা এরকম হয় করতেছে। মানে মোবাইল অপারেটর গুলো হচ্ছে উইদাউট এনি রিজন এরকম নেটওয়ার্ক কখনো ফাস্ট কখনো স্লো, হ্যাঁ? হ্যাঁ, খুবই করতেছে। আচ্ছা, বাকিরাও কি কালকে সেম? কালকে হঠাৎ করে সব কাটে গেল। আমি কোথায়? আসলে আমি ঢাকায় গিয়ে চালাইলাম, তখন তো সবই ভালো ছিল। আচ্ছা, আমাদের আমার আমার এইখানকার অলওয়েজ মনে সমস্যা। হইতো যে এই যে নেটওয়ার্ক গুলো, ফোন নেটওয়ার্ক গুলো অলওয়েজ হচ্ছে কনস্ট্যান্ট একটা নেট দিবে তোমাকে, ওয়াইফাই ঝামেলা করে। বাট এখানেও সেম কাহিনী। বাকিরা কি এরকম প্রবলেম ফেস করো, যে যে এলাকা থেকে ক্লাস করতেছো? আপ ডাউন হয় নেটওয়ার্কের অনেক বেশি? মাঝে মধ্যে সমস্যা হয়, আপ আচ্ছা, ডাউন হয়। মানে ডাটা জি কানেকশন। ভাইয়া, ভাই এই কদিন তো সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাসই করা যায় না নেট প্রবলেমের কারণে। মোবাইল ডাটা এত স্লো থাকে ওই সময়? না, এটা নাকি স্ট্রাইকের কারণে ওরা কাটি দেয় যারা কোম্পানি আছে, ও প্রতিদিন আচ্ছা, ওইরকম হয়। তোমার ওই যে তারটা ঠিক করতেছে ওই জন্য? হ্যাঁ ভাইয়া, কিন্তু ওইটাই তো প্রতিদিন স্থগিত করছিল ভাইয়া। হ্যাঁ, আমার এদিকে তো আবার ঠিকই নেট থাকতেছে। তোমার ওইদিক তাহলে কেটে যায় নেট? স্যারের প্রবলেম হয় শুধু আজকে মোটামুটি ভালো হয়েছে, অন্যদিন এরকম আমার সমস্যা হয়েছে। আমার অনেক প্রবলেম হয়, আমি এই জন্য আমি ইয়াদেরকে মানে ফ্রেন্ডদেরকে বলে রাখছি যে স্যারকে আগে প্রথমে বলে রাখতে যে মানে আমার কাটে যায়, তো ওই জন্য যাতে আমি যখন জয়েন রিকোয়েস্ট দিব তখন যেন একটু অ্যাকসেপ্ট করে। তো আচ্ছা, স্যার করে, মানে স্যাররা ঠিক মতোই করে, মানে ইয়া কেউ তাহলে কিছু তাহলে বলে না। মানে তোমার হচ্ছে সেটিংস থেকে ওই ওয়েটিং রুমটা ডিসেবল করে রাখতে পারেন, তাহলে হচ্ছে একসেপ্ট করা না, লাগবে না বারবার। আমার মানে আমার ওই স্যাররা ওই ডিসেবল করে রাখে না আর কি। আচ্ছা, স্যারকে এটা প্রথম একটা দিন কে যেন একজন বলছিল। ঝামেলা। কারণটা হচ্ছে ওই যে হয়তো তোমরা যদি লিংক বাইরে শেয়ার করে দাও, দেন হচ্ছে, হ্যাঁ, হতে যদি এটা পারে। আসলে দেখার কোনো ওয়ে নাই, মানে কে আসলে ক্লাসে জয়েন করতেছে এটা কিভাবে বুঝবে? মোটামুটি সবারটা একসেপ্ট করতে হয়। হ্যাঁ, সবারটা একসেপ্ট করে, ওই জন্য বলে রাখছিলাম। মানে ওই প্রথম দিন কোন একজন স্যার জানি বলছিল যে যে আমি 10 মিনিটের পর অ্যাকসেপ্ট করব না, ও কি আচ্ছা এরকম আচ্ছা, টাইপের কিছু একটা বলছিল। তো তারপর ওনাকে মানে কি ওনারা কি হলো, রেকর্ডিং দিয়ে পরের দেন দিন না আবার তোমাদেরকে? না, রেকর্ডিং? রেকর্ড করে না তো। ও আচ্ছা, তাহলে তো ঝামেলা। রেকর্ড না, মানে লাইভ ক্লাস করতেই হবে, এই জন্যই মানে ওই জন্য আমি স্যারকে একদিন বলছিলাম যে স্যার একটু ইয়ারে দেখিয়েন যে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করে, তো বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আর করবো না। তাহলে তো ঝামেলা হয়ে গেল। রেকর্ডিং থাকলে তোমাদের অনেকের সুবিধা হতো আর কি। পরে দেখি। ভাইয়া আমাদের গ্রুপে একটা ছেলে করে আর কি করে আমাদেরকে দেয়। ও আচ্ছা ও আচ্ছা, নিজে ভালোই, হ্যাঁ। এরকম- আমাদের গ্রুপে কেউ রেকর্ড করে না। আচ্ছা, তোমরা করতে পারো চাইলে হচ্ছে ফ্রি মোরা দিয়ে চাইলে রেকর্ড করতে পারো জুম ক্লাস এক্সটার্নালি আলাদা করে। আচ্ছা, আমরা ভাইয়া তাহলে ভাই কি মোবাইলের নাম সফটওয়্যারের নাম? ফিল্ম মোরা। ভাইয়া মোবাইলের এরকম কোন মোবাইলের জন্য মোবাইলের জন্য আছে তো সফটওয়্যার। ওগুলা, স্ক্রিন রেকর্ডার আছে, বিটমা রেকর্ডার বা ওই টাইপের আরো কিছু পাবা তুমি। স্ক্রিন রেকর্ডার দিয়ে সার্চ দিও প্লে স্টোরে। স্ক্রিন রেকর্ডিং হয় না তো? স্ক্রিন স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ডার সাউন্ড দিয়ে রেকর্ড। তোমার সাউন্ড আসবে না, বুঝতে পারছো? স্ক্রিন রেকর্ডার দিয়ে যদি তুমি কাজ করো তাহলে তোমার সাউন্ড আসবে না।